পোস্ট ট্রান্সপ্ল্যান্টেশন ইনফেকশন আজকে আমরা পড়ব, ঠিক আছে? ট্রান্সপ্ল্যান্ট কি জিনিস সেটা জানো? রিপ্লেস করা, তাই তো? মানে তোমার হচ্ছে শরীরে কোনো অর্গান যদি ফেল হয় কিংবা কোনো রকম যদি not only fail, if something like end stage kidney disease, end stage liver disease, এই সমস্ত যদি হয়, then you can have an option, you can take some portion of the organ from any other person's body, সেই জিনিসটা আমি নিজের বডিতে লাগালাম ইন প্লেস কিছু কিছু মেডিসিন দিয়ে, কেননা প্রত্যেক বডির যে কনস্টিটিউয়েন্টস, দ্য অ্যান্টিজেন্স আর ডিফারেন্ট। তো আমি যদি ওর বডি থেকে একটা কিডনি নিয়ে আমার বডিতে লাগাই, অটোমেটিক্যালি আমার বডি ভাববে আরে বাবা এটা তো আমার সেলই না, এটা তো অন্য কারো সেল এসে গেছে। তাহলে কি হবে? হোয়াট ইজ দ্য ইমিডিয়েট সিকুয়েলি? রিজেকশন, ইনফ্ল্যামেশন হবে। ইনফ্ল্যামেশনের পরে ইনফ্ল্যামেটরি যে চেঞ্জেসগুলো, তার জন্য সব থেকে বেশি এফেক্টেড হবে ভাস্কুলার চেঞ্জ, ইসচিমিয়া হয়ে যাবে। সো দ্য ট্রান্সপ্ল্যান্টেড অর্গান উইল নট সার্ভাইভ। তো তার জন্য আমাদের কি করতে হবে? we need to take down the body's immune system. So রেকগনিশনটা যে করবে ডিফারেন্ট অর্গান, একটা ডিফারেন্ট কারুর সিস্টেম থেকে এসছে, সেই রেকগনিশন পাওয়ারটাকে আমি কমিয়ে দিলাম। বন্ধ করে দিতে পারবো না, কমিয়ে দিতে পারবো উইথ ইমিউনোমডুলেটার্স। তার মধ্যে কিছু স্টিরয়েডস আছে, আরো অনেক মেডিকেশন আছে। তো এই জিনিসটা যে করছি, আই এম টেকিং ডাউন দ্য ইমিউনিটি। তো এই জিনিসটা করে আমি তো বডির একটা অ্যাসপেক্ট থেকে আই এম প্রভোকিং দ্য বডি টু গেট ইনফেক্টেড। কারণ আমাদের যে লিম্ফোসাইটসগুলো আছে, আমাদের যে মেমোরি সেলসগুলো আছে, অ্যান্টিবডিসগুলো আছে, তো উই আর অল টেকিং ইট আ লিটল ডাউন। এই করতে গেলে কি হবে? পোস্ট ট্রান্সপ্ল্যান্টেশন ইনফেকশনটা কেন হয়, দ্যাট ইজ দ্য মেন কোয়েশ্চেন। এটার জন্যই হচ্ছে বিকজ আমরা ওষুধ দিয়ে ইমিউনটাকে। হাউ মেনি কাইন্ডস অফ ট্রান্সপ্ল্যান্টস আর দেয়ার? আচ্ছা, এইটা হয়তো তোমরা পরেও সার্জারিতে পড়বে। দিস 4 টাইপস অফ ট্রান্সপ্ল্যান্টস আর দেয়ার হয়, ঠিক আছে? প্রথমটা হচ্ছে অটোলোগাস। অটোলোগাস মানে কি? চারটে আছে: অটোলোগাস, সিনজেনিক, অ্যালোজেনিক আর জিনোজেনিক, ঠিক আছে? জিনোজেনিকটা পরে আসছি, অটোলোগাসটাকে বোঝো কি? অটো মানে কি? সেলফ। সেলফ অটোলোগাস মানে তোমার শরীরের কিছু অংশ তোমার শরীরেই ইমপ্ল্যান্ট করে দেওয়া হলো। স্টেম সেল থেরাপি, স্টেম সেল প্রিজার্ভেশন, এখন দেখবে অনেক স্টেম সেল ব্যাংকিং হচ্ছে, হয়তো আফটার বার্থ স্টেম সেলকে প্রিজার্ভ করে রাখা হয়। তো এই যে স্টেম সেল থেরাপি, এই যে ট্রান্সপ্ল্যান্টগুলো হয়, মোস্টলি এগুলো তোমার ওই হেমাটোপয়েটিক যে ট্রান্সপ্ল্যান্টগুলো হয় সেগুলোর ক্ষেত্রে দেখা যায়। your body's own cell will be harvested and then it will be transplanted inside you. সেখানে সব থেকে কম চান্স হওয়া যে রিজেকশনের চান্সটা সব থেকে কম, বিকজ তোমার বডিরই সেল, ইউর বডি উইল নট রেকগনাইজ ইজ একটা ফরেন সামথিং। নেক্সট হচ্ছে দেখো সিনজেনিক। সিন মানে কি? সিন মানে কম্পারেবল, একই রকম। তো সিনজেনিক মানে কি? তোমারই যদি একটা ডুপ্লিকেট থাকে একই রকম তোমার মতোই, তোমার ডুপ্লিকেট তোমার মতো আর কে হবে? টুইনস, সিম্পল। তাহলে এটা হলো সিনজেনিক, সেখানেও রিজেকশন রেট কম্পারেটিভলি কম। ম্যাক্সিমাম যেটা হয় সেটা হচ্ছে অ্যালোজেনিক। অ্যালোজেনিক মানে ট্রান্সপ্ল্যান্ট বিটুইন টু ডিফারেন্ট ইন্ডিভিজুয়ালস অফ দ্য সেম স্পিসিস, মানে হিউম্যান টু হিউম্যান। The last one is xenogenic. Xenogenic মানে হচ্ছে from a different species. কোনো জিনোজেনিক গ্রাফটের নাম জানো? কোনো অ্যানিমালস কিংবা কোনো বার্ডস কিংবা কোনো রেপটাইলস যাদের থেকে আমাদের শরীরে কিছু ট্রান্সপ্ল্যান্ট করা হয়? বলো। পিগস। পিগসের থেকে কি ট্রান্সপ্ল্যান্ট করা হয়? ঠিকই বলেছে। কি করা হয় জানো? হ্যাঁ,
What is the most commonest transplanted or I would not say most commonest, but kidney na, heart transplant, you are close, but it is heart valve. Heart valve is harvested from a pig, a freshly killed pig. সেখান থেকে মানুষের শরীরে লাগানো হয় এবং সেই পিগ হারভেস্টেড হার্ট ট্রান্সপ্ল্যান্ট, হার্ট ভালভ ট্রান্সপ্ল্যান্ট যেগুলো হয় তার মেয়াদ মোটামুটি ধরো 10 to 12 years. The valve will remain okay. ইয়ার্স, 10 থেকে 12 বছর মোটামুটি ভ্যালিড থাকে, মানে ঠিকঠাক ভাবে চলে। যদি সমস্ত কিছু পোস্ট ট্রান্সপ্ল্যান্ট সিকুয়েলি ইজ ফাইন, দেন দ্য ভ্যালিডিটি মোটামুটি 10 to 12 years চলে, অ্যাকর্ডিং টু দ্য টেক্সট অফ দ্য রিসার্চ। বিকজ পিগের কার্ডিওভাস্কুলার সিস্টেম অনেকটা হিউম্যানের মতো, তাই জন্য খুব একটা অসুবিধা হয় না। দ্যাট ইজ ওয়াই পিগ ওয়াজ সিলেক্টেড অ্যাজ আ হারভেস্টার, মানে ডোনার। আচ্ছা, তো এবার দেখো, দিস স্লাইড সেজ টু ইউ ট্রান্সপ্ল্যান্ট পরে ইনফেকশনটা কখন বেশি হবে, কখন কম হবে। ইমিডিয়েট ট্রান্সপ্ল্যান্ট যখন করা হয়েছে, আর্লি ফেজে ইনফেকশন সব থেকে বেশি হওয়ার চান্স থাকে, লেট ফেজে ইনফেকশন হওয়ার চান্স একটু হলেও কমে যায়, বিকজ অলরেডি দ্যাট থিং ইজ অ্যাকসেপ্টেড। তখন একটা রিজেকশনের, লেট রিজেকশনের কিছু কিছু ক্রাইটেরিয়া থাকে। ইউ উইল রিড ইট ইন প্যাথোলজি অলসো। প্যাথোলজিতেও ট্রান্সপ্ল্যান্ট রিজেকশনের চ্যাপ্টার্সগুলো রয়েছে, পড়িয়েছে? এখন মনে হয়নি ট্রান্সপ্ল্যান্ট। আচ্ছা, রিস্ক ফ্যাক্টর কি কি দেখো, কেন হচ্ছে গিয়ে ট্রান্সপ্ল্যান্ট, এটা আরো ইলাবোরেটলি আছে পরে। প্রথম কথা আমি বললাম, অ্যালোজেনিক ট্রান্সপ্ল্যান্টে সব থেকে বেশি রিজেকশন হওয়ার চান্স থাকে রাদার দেন সিনজেনিক অ্যান্ড অটোলগাস ট্রান্সপ্ল্যান্ট। ইমিউনোসাপ্রেশন থেরাপি আমি বলে দিলাম, ইমিউনোসাপ্রেশন থেরাপি দেওয়া হয়। বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট হ্যাজ দ্য হাইয়েস্ট রিস্ক রাদার দেন সলিড অর্গান ট্রান্সপ্ল্যান্ট। বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টের সেটিং, ইউ হ্যাভ টু হ্যাভ আ বিএমটি সেটিং ইন ইউর হসপিটাল, ফার্স্ট পয়েন্ট, সেটা আমি আসছি পরে। আর ইনফেকশন রিস্ক ইজ হাইয়ার ইফ দ্য ডোনার ইজ আনরিলেটেড টু দ্য ইন্ডিভিজুয়াল। মানে ডোনার ধরো অন্য জায়গাকার, অন্য স্টেটের কিংবা অন্য কোথাকার, তুমি চেনো না, কোনো রিলেশনশিপ নেই, সেই ক্ষেত্রে ইনফেকশন হওয়ার চান্সটা বেশি থাকে, অটোমেটিক্যালি বেশি হয়ে যায়। আচ্ছা, সোর্স কি কি থাকে? 4টে সোর্স আছে। একটা হচ্ছে ডোনার রিলেটেড, একটা হচ্ছে রিসিপিয়েন্ট রিলেটেড, মানে ডোনারের কোনো ইনফেকশন থাকলে হতে পারে, রিসিপিয়েন্টের কোনো যদি লেটেন্ট ইনফেকশন থাকে, কোনো যদি ইনফেকশন প্রোড্রামাল ফেজে থাকে, কোনো যদি ইনফেকশন ইনকিউবেশনে থাকে, সেটা হতে পারে। এনভায়রনমেন্টাল রিলেটেড হতে পারে, যেটা আমাদের কমিউনিটি কিংবা হেলথ কেয়ার অ্যাকোয়ার্ড হতে পারে। আর এন্ডেমিক কমিউনিটি ডিরাইভড হতে পারে, মানে যে হোস্টের উপর ট্রান্সপ্ল্যান্ট করা হচ্ছে সেই হোস্টের কি এন্ডেমিসিটি, সেই হোস্টের যে এনভায়রনমেন্ট দ্যাট হি স্টেইং ইনসাইড দ্য হসপিটাল, সেইগুলোও কিন্তু একটা বিশাল বড় রিস্ক ফ্যাক্টর। সো উইল কাম টু ইচ অফ দিস থিংস ওয়ান বাই ওয়ান। দিস ইজ দ্য ফ্রেমওয়ার্ক, মানে সলিড অর্গান ট্রান্সপ্ল্যান্টের ইনফেকশন রিস্ক অ্যাসেসমেন্ট ফ্রেমওয়ার্ক। মানে এই কটা পয়েন্টে তোমাকে বুঝতে হবে যে ইচ অফ দিস পয়েন্টস আর রেলিভেন্ট to give an infection to the patient. কি কি? Credit, that is the short form. C stands for community acquired, R stands for reactivation, E stands for epidemiological exposure, D stands for donor derived, I for iatrogenic, and T for travel related. So remember, credit. Credit is the assessment risk factor for the transplant associated infection, mostly solid organ transplant. কিছু কিছু ক্ষেত্রে সেটা হেমাটোপয়েটিক স্টেম সেলও হবে। ফার্স্ট পয়েন্টে আসি, কমিউনিটি অ্যাকোয়ার্ড। কমিউনিটি অ্যাকোয়ার্ড থেকে যত ধরনের ইনফেকশন আমরা দেখতে পারি, বইয়ে লেখা আছে কিংবা জানি, সমস্ত কিছু হতে পারে। স্পেশালি যেগুলো ধরো অ্যাটিপিক্যাল ইনফেকশন, সাপোজ মাইকোপ্লাজমা হতে পারে, কিছু কিছু রেসপিরেটরি ভাইরাসেস যেগুলো ধরো আমাদের সাধারণত হয় না, যেমন ধরো অ্যাডিনো ভাইরাস হয় সবারই, বাট অ্যাডিনো ভাইরাসের যে সিমটমস এবং যে প্রগনোসিস একটা ইমিউনো কম্পিটেন্ট ইন্ডিভিজুয়ালের হবে, একটা ইমিউনো কম্প্রোমাইজডে কিন্তু পিকচার আলাদা হবে।
they'll be more debilitated, they may require a ventilator, they may require a BiPAP, because আমাদের বডির ইমিউন সিস্টেমই যদি ঠিকঠাক না থাকে, দেন হু উইল বি ফাইটিং ফর দ্য অর্গানিজম? নোবডি। শুধু তো ওষুধ দিয়ে তো আর অর্গানিজম মরে না, তোমার বডিতে ইমিউনিটি, বি সেল টি সেল তো থাকতে হবে, তাই না কি? See, mycoplasma, legionella, chlamydia, এগুলো atypical infections. These infections we don't see it in the laboratory, in the hospital every day. খুব রেয়ার কেসে ইমিউনোকম্প্রোমাইজ ইন্ডিভিজুয়ালে এই ইনফেকশনস গুলো হয়। Then you have influenza viruses, para-influenza viruses. ইনফ্লুয়েঞ্জা ভাইরাস প্রত্যেক বছরেই হচ্ছে, প্রত্যেক বছরেই স্ট্রেন পাল্টাচ্ছে, প্রত্যেক বছরেই সবার হচ্ছে। ঠান্ডা লেগে যাচ্ছে, নাক দিয়ে জল পড়ছে, কাশি হচ্ছে, আমরা বলি কি ঠান্ডা লেগেছে। ঠান্ডা লেগেছে ইজ এ নন মেডিকেল টার্ম। ঠান্ডা লাগেনি, ইউ আর ইনফেক্টেড উইথ আ ভাইরাস। যে ভাইরাসটা আইদার রাইনো ভাইরাস, না তো একটা অ্যাডিনো ভাইরাস, না তো একটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। ঠিক আছে? আচ্ছা, রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস, RSV, adenovirus. So these are all the spectrum or the parameter of transplant-associated infection. Next you see reactivation. Reactivation এর মধ্যে কি থাকবে না, কোন সাপোজ আ ডোনার ইজ হ্যাভিং আ লেটেন্ট টিউবারকুলোসিস, একটা অন্য কোথাও একটা অর্গানে টিবি আছে, সেই টিবিটা ডোনার জানে না, কিংবা ধরো টিবির ওষুধ খেয়েছিল কোনো এককালে, দ্য টিবি মেডিসিন ওয়াজ স্টপড অ্যান্ড দ্য ডোনার থট যে আমার ওষুধটা সেরে গেছে। So that thing, whenever a recipient is having a immunocompromised state, that thing will automatically reactivate itself. কেন বডির ইমিউনিটি সেটাকে কমিয়ে রেখেছে, ইমিউনিটিটা ডাউন করে দিলে অটোমেটিক্যালি দ্যাট থিং উইল বি রিঅ্যাক্টিভেটেড। মোস্ট কমন হচ্ছে টিবি। NTMs and all these things, they generally don't cause infection in an immunocompetent host, but যদিও বা সেটা করে, মোটামুটি you can say they are not a fulminant TB. কিছু কিছু স্কিন ইনফেকশন করে, কিছু কিছু লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন করে, which mimics the TB, but it is not actually a TB. So these things, when occurs in an immunocompromised individual, that flares up, that takes up a whole new picture. Patient will land up in a respiratory distress and failure. So those are the things that you have to notice. Herpes virus এর family. Herpes virus কি করে? Herpes simplex কি করে বলো? কটা টাইপের হয়? 6টা। হারপিস হয়ে গেছে তো? হ্যাঁ, তো বলো কত টাইপের হারপিস দেখেছো জীবনে? অ্যাটলিস্ট পড়িয়েছে। কি করে ট্রান্সমিশন হয় হারপিস? STD. Is it only STD? Then ব্লাড থেকে তো সবই হতে পারে। হারপিস ইজ নট অনলি STD। শুধু রকম তোমার HSV করকমের হয় বলো দেখি, তাহলেই বুঝতে পারবে যে কোনটা কি মেথডে মানে ট্রান্সমিটেড। বোথ ক্যান বি ট্রান্সমিটেড ইন বোথ ওয়েজ। ইট ইজ STD আমি মানছি, বাট আর কি কি ট্রান্সমিশন রুট আছে? ভার্টিক্যাল ট্রান্সমিশন, ভার্টিক্যাল ট্রান্সমিশন হবে তো? হবে। মিউকোসা, any kind of mucosal barrier crossed, the virus can be transmitted. Vertical transmission হতে পারে। মিউকোসাল ট্রান্সফার হতে পারে through saliva. Herpes can be transmitted through saliva. Most common form of herpes কোন টাইপ বলো তো? টাইপ 1 না টাইপ 2? জানো? টাইপ 1. Type 1 is not a genital herpes. It's an orolabial herpes. Type 1 এর symptom কি? এই টাইপ 1 এর symptom বলতে পারছো না কেন? হ্যাঁ, টাইপ 1 এর symptom কি? আমি তো বললাম orolabial herpes, মানে you will be having oral perioral lesions, যেটা খুব কমন। জল ঠোসা বলি আমরা সেটাকে। সবসময় যে জল ঠোসা হারপিস তা বলছি না,
বাট জল ঠোসার মধ্যেও কিছু কিছু ভ্যারাইটি আছে যেগুলো হার্পিস সিমপ্লেক্স 1 এফেক্টেড। If you do a HSV1 IgG IgM, you will get to know it is positive. A huge population of US is affected by this disease because surveillance করে দেখা গেছে most of the adults, not most but many of the adults are harboring the antibody. So that is important. আচ্ছা, place of birth, epidemiological exposure মানে তুমি কোথায় আছে পেশেন্ট, তার যে সারাউন্ডিংস, তার যে ব্যাকগ্রাউন্ড, সেখান থেকে কি কি আমার ইনফেকশন আসতে পারে। প্লেস অফ বার্থ থেকে কোনো ফরেন বন্ড থাকলে ফরেন কোনো ডিজিজ আসতে পারে যেগুলো আমাদের ইন্ডিয়াতে নেই, কোনো এক্সোটিক ডিজিজ, এক্সোটিক ব্যাকটেরিয়া, এক্সোটিক ভাইরাসেস। একটা এক্সোটিক ব্যাকটেরিয়া ভাইরাসের নাম বলতে পারবে? এক্সোটিক মানে কি? এক্সোটিক মানে মানে সাংঘাতিক দেখতে তা নয়, দ্যাটস আ ডিফারেন্ট এক্সোটিক। এক্সোটিক মানে দ্য ডিজিজ হুইচ ইজ নট প্রেজেন্ট ইনসাইড দ্য কান্ট্রি, এক্সোটিক ডিজিজ। আ ফ্ল্যামবয়েন্ট ডিজিজ কি আমাদের দেশে নেই এরকম একটা ডিজিজ নাম বলো তো? আফ্রিকায় আছে, আমাদের কাছে নেই। কি বলো? ইবোলা আছে? তাহলে ইবোলা কেস আছে? নেই। So that is exotic disease. So these kind of things you have to take care. Then you have employment and workplace conditions. Suppose a patient is working in a farm industry, animal industry, তো তার জুওনোটিক ডিজিজ হওয়ার চান্স বেশি থাকবে, স্ক্রাব টাইফাস টাইপের ডিজিজ চান্স বেশি থাকবে। কোনো যদি জঙ্গলে কাজ করে, ফরেস্ট ওয়ার্কার, they people will more be probability of having a scrub infection. তো এই এপিডেমিওলজিক্যাল রিস্ক ফ্যাক্টরস ইজ আ হিউজ রিস্ক ফ্যাক্টরস। আচ্ছা, এইটার মানে কি? ইনকারসারেশন হিস্ট্রি কি মানে? ইনকারসারেশন মানে কি জানো? জানতে হবে তো। জেল, জেলের মধ্যেও প্রচুর ইনফেকশন হয় উইদিন দ্য ইনমেটস। স্কিন ইনফেকশন, এসটিআইজ, এগুলো অনেক হয় জেলের মধ্যে। আচ্ছা, ডোনার ডিরাইভড ইনফেকশন মানে যে অর্গানটা দিচ্ছে তার কি থাকতে পারে, সেখান থেকে কি কি ইনফেকশন হতে পারে। মোস্ট কমন কি? হেপাটাইটিস, হেপাটাইটিস বি এন্ড সি, এইচআইভি। আরেকটা জিনিস খুব কমন বলবো না, তবে ইট ইজ আ ওয়ে দ্যাট দ্য ডিজিজ ইজ ট্রান্সমিটেড, রেবিস। আমরা ভাবি যে কুকুর কামড়ালে, বিড়াল কামড়ালে, কামড়ালে রেবিস হবে, হতেই পারে। বাট there is one way that the rabies can be transmitted from human to human. বইয়ে দেখবে লেখা আছে হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন নট ডকুমেন্টেড, আছে তো লেখা। ইট ইজ ডকুমেন্টেড নট বাই বাইট, বাই ট্রান্সপ্ল্যান্ট। কি ট্রান্সপ্ল্যান্টে বলো তো রেবিস যায় জানো? কর্নিয়াল ট্রান্সপ্ল্যান্ট। কর্নিয়াল ট্রান্সপ্ল্যান্ট ক্যান ট্রান্সমিট রেবিস। রেবিস তো পড়িয়েছে নিশ্চয়ই, হয়ে গেছে তো রেবিস। অ্যান্টিমর্টেম ডায়াগনোসিস বলো তো রেবিসের। পোস্টমর্টেম ডায়াগনোসিস তো সবাই বলতে পারবে, বায়োপসি করবো, নেগেটিভ বডি দেখবো, ব্লা ব্লা ব্লা, এভরিথিং ডান, চ্যাপ্টার ক্লোজড। হাউ ডু ইউ ডায়াগনোস রেবিস ইন আ পেশেন্ট হু ইজ অ্যালাইভ? তুমি তো অ্যালাইভ পেশেন্টের ব্রেন বায়োপসি করতে পারবে না, তাহলে কি করবে? বলতে পারবে? পড়নি? পড়েছো? অ্যান্টিমর্টেম ডায়াগনোসিস রেবিস ইজ ইম্পর্টেন্ট। আমি এক্সামিনার হলে ডেফিনেটলি জিজ্ঞেস করবো, বিকজ ইউ শুড নো। তোমার কাছে একটা রেবিস সাসপেক্টেড পেশেন্ট এসছে, তুমি তাকে বললো এটা তো রেবিস। আরে বললে তো হবে না। Your clinical eye should judge the patient and then you should investigate and tell and classify this is rabies. You should document. আমার মুখের কথায় আমি বলে দিলাম এটা একটা স্যালমোনেলা টাইফি ইনফেকশন হয়েছে, কি করে বুঝলাম? রেবিস ইনফেকশন হয়েছে কি করে বুঝলাম? তাই নয় কি? You should have a document which supports your clinical decision. জল দেখে আমি এমনি ভয় পেতে পারি,
এরোফেজিয়া, এই এরোফোবিয়া, হাইড্রোফোবিয়া হতেই পারে, আমি মানছি। দোজ থিংস আর দ্য মানে কি বলবো, ইন্ডিকেটর সিমটমস অফ রেবিস। বাট তোমাকে তো অন পেপার একটা ডকুমেন্ট করতে হবে, তাই তো? যেমন তুমি ডেঙ্গি হয়েছে, একটা ব্রেকবোন ফিভার হয়েছে, পেশেন্টের রেট্রোস হেডেক হচ্ছে, প্রচন্ড পেন অ্যাবডোমেন হয়েছে, প্লেটলেট কমে গেছে, তুমি ভাবলে এটা ডেঙ্গি ইনফেকশন, তুমি তো তারপরেও NS1 অ্যান্টিজেন করতে দেবে, তো র্যাবিজে কি করবে জানতে হবে তো। ওই জন্যই কর্নিয়াল ট্রান্সপ্লান্টেশনটা বললাম, পড়ো, বুঝতে পারবে কোথা কোথা থেকে ডায়াগনোস করা হয়। এই যে নেপ অফ নেক, দিস ইজ দ্য এরিয়া টু ডায়াগনোস অ্যান্টিমর্টেম রেবিস। আই উইল নট টেল, বাট আমি তোমাদের 5 জনকেই পরের ক্লাসে জিজ্ঞেস করবো, ঠিক আছে? রাজি? ফাইন। ওকে, iatrogenic consideration. Iatrogenic মানে নট অনলি সার্জারি। হ্যাঁ, iatrogenic মানে আমরা যেটা থ্রু মেডিকেল কেয়ার যেটা পেশেন্টকে দিতে পারি। Iatrogenic complications, the complications that is arising out of surgery or treatment protocol or through the hospital. তো হসপিটাল অ্যাসোসিয়েটেড ইনফেকশনই বলছে এটা। হসপিটাল অ্যাসোসিয়েশন মানে ইনফেকশনের মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট কে রোল প্লে করে? হ্যান্ড হাইজিন, তাই না কি? তুমি একটা ট্রান্সপ্ল্যান্ট পেশেন্ট দেখছো, তার আগে একটা তুমি ইনফ্লুয়েঞ্জা পেশেন্ট দেখেছো স্টেথোস্কোপ বসিয়ে, ওই স্টেথোস্কোপটা নিয়ে ট্রান্সপ্ল্যান্ট পেশেন্টের বুকে বসাচ্ছ, কি হবে? হবে তো ইনফেকশন। তাহলে হাতটা হ্যান্ড স্যানিটাইজ ঠিকঠাক করে হয়নি, হবে ইনফেকশন। হ্যান্ড হাইজিন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। Then comes environmental conditions and other HAIs like CLABSI, COTI, VAP, etc. Environmental conditionটা না পরে আসবো। Travel consideration, this is very evident. যারা যারা ধরো যে ডোনাররা কিংবা যে রেসিপিয়েন্টসরা, দে আর ট্রাভেলিং অর দে হ্যাভ ট্রাভেলড ফ্রম আনাদার এন্ডেমিক জোন টু ইন্ডিয়া অর দ্য প্লেস দ্যাট দ্য ট্রান্সপ্ল্যান্ট ইজ অকারিং, তাদের যে এন্ডেমিসিটি দ্যাট মে শো আপ আফটার দ্য ট্রান্সপ্লান্টেশন। এই যে বলছে না, এই যে পেনিসিলিয়াম মার্নেফাই, হোয়াট ইজ পেনিসিলিয়াম মার্নেফাই? মাইকোলজি তো এখনো হয়নি বোধহয়, হয়নি। See, Penicillium marnefai is a weapon. I'll tell you, there are few bioterrorism weapons in the world. Penicillium marnefai is one of them. Penicillium marnefai is a fungus. ঠিক আছে, Talaromyces বলে। তো Penicillium marnefai actually was discovered in Southeastern Asia, Vietnam. Vietnamে there are some rats which are known as bamboo rats. তারা হয়তো বাঁশ বাগানে থাকে, and they basically are the carriers of Penicillium marnefai. So the people who deal with bamboo rats or who deal with those kind of environments or who live with in those kind of environments, সেখান থেকে তাদের রেসপিরেটরি র্যাটসদের রেসপিরেটরি সিক্রিশন কিংবা ফিকাল সিক্রিশনের মধ্যে থেকে, as I told, rat is a carrier, that means the rat will not be affected but the rat will transmit the disease. Raji? So from the conidia, all the fungi is transmitted through conidia, তাদের স্পোর, ফাঙ্গাই স্পোর থেকে ছড়ায় সবাই জানে। তো দ্যাট স্পোর কামস টু দ্য হিউম্যান বিং। নাও দ্যাট স্পোর, এইটা কিন্তু ডাইমরফিক ফাঙ্গাই, মানে দে হ্যাভ আ ইস্ট ফর্ম অ্যান্ড দে হ্যাভ আ মোল্ড ফর্ম, অ্যান্ড দিস ইজ প্রিটি ডেঞ্জারাস। ফালমিনেন্ট ডিজিজ করে, ফালমিনেন্ট সিস্টেমিক ইনফেকশন করে। সাধারণত ফাঙ্গাল ইনফেকশন কি, ও একটু এখানে হলো, একটু মাথায় হলো, গালে হলো, আমরা টপিক্যাল দিলাম, সেরে গেল। বাট কিছু কিছু ফাঙ্গাই যেগুলো সিস্টেমিক ফাঙ্গাই, মোস্টলি আর ডাইমরফিক, মানে দে এক্সিস্ট ইন বোথ দ্য ফর্মস, ইস্ট ফর্মেও থাকবে আর মোল্ড ফর্মেও থাকবে। দোজ আর মোস্টলি দ্য ডেঞ্জারাস ফাঙ্গাই। আর এটার ট্রান্সমিশন রেট এতটাই বেশি এবং এতটাই লিথাল যে দিস ইজ ক্যাটাগরাইজড অ্যাজ আ বায়োটেররিজম ওয়েপন, পেনিসিলিয়াম মার্নেফাই। আই ডোন্ট নো এখানে কোথাও স্টক আছে কিনা, নিশ্চয়ই আছে, বাট আই হ্যাভ সিন পেনিসিলিয়াম মার্নেফাই ইন CMC ভেলোর। আমাদের মাইকোলজি ওয়ার্কশপ এবং ট্রেনিং এর সময় we were shown the Penicillium marnefai fungus. It is a beautiful looking fungi, completely red color,
গুগলে যদি দেখো কিংবা কোনো এনসাইক্লোপিডিয়াতে যদি দেখো পেনিসিলিয়াম মারনিফাই, ইউ উইল কাম টু নো দ্য ডিজিজ অ্যান্ড ইউ উইল কাম টু নো দ্য পিকচার অফ দ্য ফাঙ্গাই অ্যান্ড ইউ উইল নেভার ফরগেট। সাধারণত পেনিসিলিয়াম ফাঙ্গাই কিন্তু মানুষের ইনফেকশন করে না। কি করে পেনিসিলিয়াম? ছোটবেলায় পড়েছে, বলো তো। পেনিসিলিয়াম নোটেটাম কি করে? হ্যাঁ, পেনিসিলিয়াম থেকে কি হয়? পেনিসিলিন। তাহলে ইট ইজ এ বেনিফিশিয়াল ফাঙ্গাই, তাই নয় কি? বাট দিস ফাঙ্গাই বিলং টু দ্য সেম গ্রুপ and it is not beneficial. It is very very harmful, very very toxic. আচ্ছা, next, this is a very complicated chart. এই চার্টটা বইয়ে আছে, এটা তোমরা পড়বে বই থেকে। all I needed to show you যে এই যে টাইম স্পেকট্রাম, আর্লি হলে আফটার ট্রান্সপ্লান্টেশন, আর্লি মানে উইদিন 1 month, মিডল মানে 1 to 4 months, লেট মানে মোর দ্যান 6 months। তো এই তিনটে স্পেকট্রামে যদি আমি টাইম লাইনটাকে ভাগ করি, দেন ইউ সি দি অর্গানিজমস চেঞ্জেস। ফার্স্ট হচ্ছে আর্লি, মানে প্রথম মাসে কি কি হতে পারে? এরোবিক গ্রাম নেগেটিভ, এরোবিক গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, ইকোলাই, ক্লেবশিয়েলা, স্ট্রেপ্টোকক্কাস, স্টাফাইলোকক্কাস, all these things. Then you have herpes simplex, skin and mucosa. Then you have aerobic and candida, aspergillus and other molds. আর তার সাথে সাথে ক্লস্ট্রিডিয়াম ডিফিসিল। ক্লস্ট্রিডিয়াম এখন আর বলে না, এখন ক্লস্ট্রিডয়েডিস হয়ে গেছে। তো ক্লস্ট্রিডিয়াম ডিফিসিল। মিডল ফেজে 1 to 4 months-এ কে কে আছে? Again the yeast and the molds come into action. Candida, aspergillus, again human herpes virus 6, CMV, RSV, toxoplasma, etc. etc. ঠিক আছে? আচ্ছা, CMV adenovirus again comes in the middle phase. Late phase এ দেখো encapsulated bacteria, very interesting. Haemophilus influenzae, encapsulated bacteria. Then you have Neisseria meningitidis. So all these atypical organisms, varicella zoster, human papilloma virus, pneumocystis, nocardia, these all atypical organisms comes into the late phase. নোকার্ডিয়া কি করে? নোকার্ডিয়া, নোকার্ডিয়া কি স্পিসিস আছে? আমার নোকার্ডিয়া ক্লাসটা আমি নিয়েছিলাম বোধহয়, মনে আছে? লাম্পি জ পড়িয়েছিলাম, ছবি ছিল একটা, বইয়ে ছবিটা আছে, মনে নেই। নোকার্ডিয়া। আচ্ছা, এগুলো তো অলরেডি বললাম। Next we come to the antimicrobial prophylaxis in a bone marrow transplant setting. See, bone marrow transplant is a very very big thing to do, and it requires a lot of effort from the infection control team, because আমি পেশেন্টকে ভর্তি করলাম, বোন ম্যারো ট্রান্সফার করলাম, বাড়ি চলে যেতাম। নো, it doesn't happen like that. You have to have a conducive environment, you have to have a perfect setting, the environmental control should be appropriate, the engineering control should be appropriate. আমার বোন ম্যারো ট্রান্সপ্লান্টের পেশেন্ট যেখানে থাকবে, that place has to be like মানে 100% compliant to the guidelines. তো সেরকমই একটা পিকচার I wanted to show. These things you will not find in the book. প্রথম কথা হচ্ছে BMT প্রি এনগ্রাফটমেন্ট। আমরা যখন পেশেন্ট পেলাম, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করতে এসছে, আমি কি তাকে সাথে সাথে অ্যান্টিবায়োটিক শুরু করবো? না, বাট we will start some antifungal and antiviral prophylaxis. Then the antifungal treatment for neutropenic sepsis. See, antifungal antibiotic কখন দেবো? for the neutropenic sepsis. তার মধ্যে ফার্স্ট লাইন আছে পাইপারসিন, ট্যাজোব্যাক্টাম, অ্যামিকাসিন, সেকেন্ড লাইন আছে, থার্ড লাইন আছে with the gram positive and the gram negative coverage. ঠিক আছে? আচ্ছা, নেক্সট কি দেখো? CMV surveillance. This is very very important. We have to look out for cytomegalovirus infection in the patient. আচ্ছা, পোস্ট এনগ্রাফটমেন্ট, আমার বোন ম্যারো ট্রান্সপ্লান্ট হয়ে গেছে, now the patient is in the ward, what shall we do? Now we start antibiotics. What do we start? First line কি বলছে? Cotrimoxazole double strength BID for twice weekly for 1 year. 1 বছর ধরে খেতে হবে। তার সাথে সাথে কি হবে? Penicillin 400 mg orally BID for 1 year. This is the IDSA recommendation for BMT post engraftment antibiotic prophylaxis. Then antifungal prophylaxis এর মধ্যে again fluconazole or voriconazole can be used.
But you have to give antibiotic and antifungal to prevent the infection, because the patient will be always on immunosuppressant therapies. Acha. This is from the Green Book recommendations from UK. This is not from India. It our Green Book recommendation, United Kingdom standards. They have defined what a immunocompromised patient looks like. Like, how will they be defined? Immunocompromised bolchi, যে patient immunocompromised. Why? এইখানে সমস্ত definitions গুলো আছে, which includes severe combined immunodeficiency, Wiskott-Aldrich syndrome, HIV পরের পাতাতে আছে, রেডিওথেরাপি যারা 6 মাস ধরে পাচ্ছে, যারা কিনা ম্যালিগন্যান্ট ডিজিজের জন্য ইমিউনোসাপ্রেসিভ থেরাপি পেয়েছে, যারা কিনা সলিড অর্গান ট্রান্সপ্লান্টের জন্য ইমিউনোসাপ্রেসিভ থেরাপি পেয়েছে, যারা কিনা হাই ডোজ স্টেরয়েডস পাচ্ছে, anybody who is receiving 40 mg of steroid or prednisolone for more than 1 week will be automatically having a immune depressed or immune suppressed condition in the body. So they may be classified or they may be defined as an immunosuppressed patient. Somebody who is having a bone marrow transplant until at least 12 months, মানে BMT এর 1 বছর মধ্যে যদি কোনো patient কে classify করতে হয়, then the patient will be classified as immunosuppressed patient. 1 বছর পরে হলে immunity automatically will be regained because the medicines will be tapered off. Then you have some HIV patient who are on immunosuppressive therapies. So these things are all classified under the broad umbrella of immunocompromised patients. Patient placement. আমি যেটা বলছিলাম যে বোন ম্যারো ট্রান্সপ্লান্টের পেশেন্ট কোথায় রাখবো, কিভাবে রাখবো, নিশ্চয়ই আমি একটা ভেন্টিলেটর পেশেন্টের পাশে একটা বোন ম্যারো ট্রান্সপ্লান্ট পেশেন্ট রাখবো না। দেয়ার উইল বি আ সেপারেট ইউনিট ইন দ্য হসপিটাল, আ বিএমটি ওয়ার্ড শুড বি দেয়ার, আ বিএমটি ক্যাপসুল শুড বি দেয়ার, যেখানে আমার বোন ম্যারো ট্রান্সপ্লান্ট পেশেন্টরা থাকবে। তো সেই পেশেন্টটা যেখানে থাকবে তার রুমের যা কনফিগারেশন কিংবা এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং কন্ট্রোলস, দ্যাট ইজ ডেপিক্টেড হিয়ার। কি লাগবে? You should have a room which is separate. You should have a room which is equipped with a HEPA filter. HEPA filter কি জিনিস? HEPA মানে কি? মাইক্রোবায়োলজি শেষ হয়ে যাচ্ছে, HEPA মানে জানো না? HEPA ফিল্টার নাম শোনোনি? কেউ শোনোনি HEPA ফিল্টার মানে? নতুন শুনছো? এই যে আমাদের বায়োসেফটি ক্যাবিনেট থাকে না, যার মধ্যে মাইক্রোবায়োলজি কালচার হয়, বায়োসেফটি ক্যাবিনেটের মধ্যে কি থাকে? তুমি একটা টিবি পেশেন্টের স্পুটাম কালচার করছো, automatically when you are opening the cap of the sputum, the TB bacilli will aerosolized and will spray inside the room. How will you prevent it? You have to have a filter যেটা কিনা জিনিসটাকে অ্যারেস্ট করে নেবে, জিনিসটাকে ছড়াতে দেবে না। That filter is a HEPA filter. এখন তো এসি বেরিয়ে গেছে উইথ HEPA filter, অ্যাডভার্টাইজ দেখো না, there are ACs with HEPA filters. হ্যাঁ, তাই বলে অ্যাডভার্টাইজ করে। HEPA filter is a kind of a filter, মানে ফিল্টারের কি কাজ? ফিল্টারের কাজ হচ্ছে আমি একটা পার্টিকুলার ডায়ামিটারের অর্গানিজম কিংবা পার্টিকুলার ডায়ামিটারের ডাস্ট পার্টিকেল, এরোজল পার্টিকেল আই উইল অ্যারেস্ট, এটা তো ফিল্টারের কাজ। HEPA মানে কি? হাই এফিসিয়েন্সি পার্টিকুলেট অ্যারেস্টার, HEPA, ঠিক আছে? তো হোয়াট ডাজ ইট ডু? HEPA কি করে? They will filter out, listen to very carefully, they will filter out 99.95% of any particle which is more than equal to 0.3 micrometer or microns. তার মানে 0.3 মাইক্রন কিংবা তার বেশি যদি পার্টিকেলের কোনো অবজেক্ট থাকে কিংবা এরোজল থাকে কিংবা যা খুশি থাকুক না কেন, that filter will be efficiently taking it out or will be efficiently absorbing 99.95% of the time. So don't forget what is a HEPA filter. কি বললাম ফুল ফর্ম? particulate arrestor. আচ্ছা, see the consistent positive, আচ্ছা হ্যাঁ একটা জিনিস বলো আমাকে, there are two kinds of rooms, one is a positive pressure, one is a negative pressure, জানো তো? যখন একটা পেশেন্ট টিবি নিয়ে এসছে আমরা কোথায় রাখবো? পজিটিভ প্রেশার রাখবো না নেগেটিভ প্রেশার রাখবো?
এই রুমটা পজিটিভ প্রেশার না নেগেটিভ প্রেশার, কে এয়ার বার করে নিচ্ছ রাদার দ্যান পুটিং দ্য এয়ার ইনসাইড, দেন ইট ইজ এ নেগেটিভ প্রেশার। এবার তুমি আমাকে বলো যে একটা টিবি পেশেন্ট কি পজিটিভে থাকবে না নেগেটিভ থাকবে? হ্যাঁ, তোমার টিবি পেশেন্টকে রুমে রাখার মেন প্রধান উদ্দেশ্য কি? যাতে টিবি পেশেন্টটার টিবিটা বাইরে না ছড়ায়, তাই তো? আচ্ছা, তার মানে তোমার এরোজল জেনারেট হচ্ছে কিন্তু এরোজলটা বাইরে যাচ্ছে না। তো বাইরে যাবে না কি করে? তোমাকে রুমের প্রেশারটা কম রাখতে হবে, তবে না হাওয়া বাইরে থেকে ভেতরে ঢুকবে। নেগেটিভ সাকশন, তোমাকে একটা ভেন্টিলেট করে হাওয়াটাকে বার করতে হবে। হুম, পজিটিভ প্রেশার কি? হ্যাঁ, রিমেম্বার, এনি কাইন্ড অফ স্টেরাইল পেশেন্টস, immunocompromised patients will be always in a positive pressure. Any kind of infected patients will be always in a negative pressure. নেগেটিভ প্রেশার মানে রুমের ভেতরের জিনিসটা করিডোরে আসবে না, টানছে তো হাওয়াটা, বাইরে বেরোবে কি করে? আর এই যে হাওয়াগুলো বেরোচ্ছে, এই হাওয়াগুলো একটা ফিল্টার প্রসেসে বেরোবে। এই না যে আমরা টিবি পেশেন্টের হাওয়াটা আমার এক্সস্ট ফ্যান লাগিয়ে দিচ্ছি, পাশের ওয়ার্ডে গিয়ে ডেলিভার করে দিচ্ছে, তাহলে তো মুশকিল, ওই ওয়ার্ডে টিবি হয়ে যাবে সব। দেয়ার কামস হেপা ফিল্টার, বুঝতে পারছো? একটা মাইক্রোবায়োলজি বায়োসেফটি ক্যাবিনেটের মধ্যে তুমি টিউবারকুলোসিস প্রসেস করছো, ইউ আর প্রসেসিং পেনিসিলিয়াম মার্নেফাই, ইউ হ্যাভ টু প্রসেস, কোথাও না কোথাও একটা কালচার হচ্ছে। তো দ্যাট BSL-3 kind of facility should have be there, should have to be there, otherwise you cannot process. আর এই টাইপের অর্গানিজম, তারপরে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এগুলো তুমি সব জায়গায় ইউ ক্যানট প্রসেস, ইট ইজ ইললিগাল। তুমি একটা মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস একটা বেঞ্চের উপর বসে কালচার করতে পারো না, ইললিগাল। You are putting your life and your staff life at risk. So you have to use a biosafety cabinet which is recommended. আচ্ছা, তো পজিটিভ প্রেশার রাখতে হবে, সবাই বুঝেছো। স্টেরাইল পেশেন্ট, নন ইনফেক্টেড পেশেন্ট, ইমিউনোকম্প্রোমাইজ পেশেন্ট শুড বি ইন আ পজিটিভ প্রেশার। ওটি অপারেশন হচ্ছে, পেশেন্টের পেট খুলে সার্জন অপারেশন করছে, কোথায় হবে? পজিটিভ না নেগেটিভ প্রেশার? পজিটিভ প্রেশার। পেশেন্ট ইজ নট ইনফেক্টেড, পেশেন্ট ইজ স্টেরাইল, হ্যাঁ, পজিটিভ প্রেশার। আচ্ছা, কত প্রেশার ডিফারেন্সিয়াল হতে হবে? 2.5 প্যাসকেলের উপরে। রুমের প্রেশার আর রুমের বাইরের প্রেশারের যে ডিফারেন্সিয়াল, দ্যাট শুড বি মোর দ্যান ইকুয়াল টু 2.5 প্যাসকেল। কি কি হতে হবে? দ্য রুম শুড বি ওয়েল সিলড, দেয়ার শুড বি কন্টিনিউয়াস প্রেশার মনিটরিং, নাহলে দেখা গেল সকালবেলা 2.5 ছিল, বিকালবেলা 0.5 হয়ে গেছে, হবে না। দেয়ার শুড বি অ্যালার্ম সিস্টেম। দেন ইট হ্যাজ টু বি আ সেলফ ক্লোজিং ডোর, ভেরি ইম্পর্টেন্ট। দরজা খুলে দিয়ে চলে গেল, দরজাটা খোলাই রয়ে গেল, নো, ইট হ্যাজ টু বি অটোমেটেড অর সেলফ ক্লোজিং ডোর। আচ্ছা, this thing is not so much of important to you, but I have put it because it is a recommendation. International standard বলে যে you have to have a air sampling. Air sampling মানে তোমার রুমের মধ্যে যে এই যে এয়ার ঘুরছে, আমরা এসির যে এয়ার আসছে, এই এয়ারের মধ্যে কটা ফাঙ্গাই আছে, কটা ফাঙ্গাই কনিডিয়া আছে, কটা ব্যাকটেরিয়া আছে, you have to count. ওটিতেও যখন একটা ওটি চলে, তখন ওটির যে এয়ার ফ্লো থাকে, ল্যামিনার এয়ার ফ্লো থাকে, তো ওটির যে এয়ার ফ্লো থাকে তার মধ্যে কটা ফাঙ্গাই ঘুরে বেড়াচ্ছে আর কটা ব্যাকটেরিয়া ঘুরে বেড়াচ্ছে, ইউ হ্যাভ টু কাউন্ট। আদারওয়াইজ তুমি তোমার হেপা ফিল্টারের এফিসিয়েন্সি কখনো জাজ করতে পারবে না, তোমার কোনো ইঞ্জিনিয়ারিং প্রবলেম আছে কিনা তুমি জাজ করতে পারবে না। তাই জন্য উই ইউজ সামথিং কল্ড এয়ার স্যাম্পলিং। এয়ার স্যাম্পলিং কি জিনিস? এয়ার স্যাম্পলিং মানে দুভাবে করা যায়। একটা আগার প্লেট দেখেছো তো, হ্যাঁ, ব্লাড আগার প্লেট দেখেছো তো? ব্লাড আগার প্লেট ইউ হ্যাভ টু পুট ইট ইনসাইড আ ইনস্ট্রুমেন্ট দ্যাট ইজ কল্ড এয়ার স্যাম্পলার। এরকম একটা ইনস্ট্রুমেন্ট এয়ার স্যাম্পলার, তার মধ্যে আগার প্লেট রেখে দিলে, ইনস্ট্রুমেন্টটাকে চালিয়ে দিলে, ইনস্ট্রুমেন্টটা কি করবে, ওই এখানে বসিয়ে দিলে ইনস্ট্রুমেন্টটা উইল ড্র এয়ার, একটা নেগেটিভ সাকশন এয়ার টানবে, এয়ার টেনে ওই আগার প্লেটের উপর ফেলবে। তো দ্যাট উইল বি রান ফর 10-15 মিনিটস অর হোয়াট এভার দ্য গাইডলাইন সেজ। ও তারপরে ওই আগার প্লেটটাকে তুলে নিয়ে উইল ইনকিউবেট করার পরে দ্য নেক্সট ডে উইল কাউন্ট দ্য কলোনিজ, কতগুলো কলোনি হয়েছে। সেই কলোনি ধরো 10টা কলোনি হয়েছে, কারো 50টা কলোনি হয়েছে, কারো 1000টা কলোনি হয়েছে, কারো 500টা কলোনি হয়েছে। তো দেন ইউ হ্যাভ টু ক্যালকুলেট দ্য CFU per meter cube, colony forming unit per meter cube of the room. তারপরে যে অ্যামাউন্টটা দাঁড়ালো, সাপোজ 25 কি 35 কি 45 দাঁড়িয়েছে কি 100 দাঁড়িয়েছে, তোমার গাইডলাইনে দেখতে হবে যে ওটির জন্য একটা কলোনি কাউন্ট আছে, বোন ম্যারো ট্রান্সপ্লান্টের জন্য একটা কলোনি কাউন্ট আছে। যদি কলোনি কাউন্টের বেশি হয়,
you cannot use the room for the patient. তোমাকে রুমটাকে ভালো করে ক্লিন করতে হবে, ফগিং করতে হবে, ডিপ স্ক্রাবিং, ডিপ ক্লিনিং করতে হবে, দেন ইউ ক্যান ডু আনাদার এয়ার স্যাম্পলিং, দেন ইউ ক্যান রান দ্য পেশেন্ট ইন। আদারওয়াইজ তোমার ওটির মধ্যে হচ্ছে কি অ্যাসপারজিলাসের স্পোর ঘুরে বেড়াচ্ছে 1000 কলনি কাউন্ট, আর তুমি ওখানে অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি করছো, ইট ইজ নট recommended. The patient will land up in a fungal infection after the patient is discharged. তোমার এয়ারের মধ্যে তো অ্যাসপারজিলাস আছে ভর্তি ভর্তি, ইউ ডোন্ট নো, তুমি বুঝতে পারবে অ্যাসপারজিলাস ঘুরে বেড়াচ্ছে, তুমি জানো না, you have to do a colony count. So that is a environmental surveillance or environmental monitoring of infections in high risk areas like OT and BMT, CKD যেখানে ডায়ালিসিস হচ্ছে, ICUs, burn wards. So এই এরিয়াগুলোতে সার্ভিলেন্স এভাবেই করতে হয়। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এইটা আমি বললাম ফাঙ্গাল স্পোরের কথাটা। আচ্ছা, আউটডোর এয়ারে এখানে রেকমেন্ডেশন গুলো আছে যে আমার এয়ার ফিল্ট্রেশনে আউটডোর এয়ারে কত কত কলনি কাউন্ট থাকতে পারে কি না থাকতে পারে, এই রেকমেন্ডেশন গুলো আছে। ইন সো মাচ অফ ডিটেলস ইট ইজ নট রিকোয়ার্ড, বাট ইউ হ্যাভ টু নো দ্যাট দেয়ার ইজ সামথিং লাইক দিস। দিস ইজ মোস্টলি seen in the hospital infection control protocols, এবং hospital infection control team or the ICOs, they design this kind of protocols. আচ্ছা, পারসিস্টেন্টলি হাই যদি কলনি কাউন্ট পাওয়া যায়, দেন কি কি আমরা সাসপেক্ট করতে পারি, কোনো রকম এক্সক্রিটা আছে কিনা, কোনো বার্ডস এর এক্সক্রিটা, দেন ইউ হ্যাভ সিলিং কোনো ভেন্টিলেশনের ডিফেক্ট আছে কিনা, কোনো ডাস্ট ফেব্রিক রয়ে গেছে কিনা। সো আচ্ছা, ওটিতে কখনো দেখেছো পর্দা আছে? না, কেন থাকে না? The linen will attract dust, the linen will attract the pollens or conidia or fungal spores, everything. So সেখান থেকে তোমার একটা ক্রস কন্টামিনেশন হবেই হবে। Nowadays it is all steel OT, all steel, so ক্লিনিং করতে সুবিধা হয়, জিনিসটাকে ডিকন্টামিনেশন করতে সুবিধা হয়। So that is why it is a steel OT now. তো প্রেসার ডিফারেন্সিয়াল আমি বলেছি, নেগেটিভ প্রেসার পজিটিভ প্রেসার আমি বলেছি, কোথা থেকে কি হবে, কত প্রেসার ডিফারেন্সিয়াল থাকবে, জাস্ট নো দিস কাইন্ড অফ থিংস। এটা লাগবে না আইএসও ডেজিগনেশন, দিস ইজ অ্যাকচুয়ালি দ্য কলনি কাউন্ট মেথড। এই যে বলছিলাম যে ক্লিন এরিয়া স্ট্যান্ডার্ডস, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যদি দেখো তাহলে ক্লিন এরিয়া স্ট্যান্ডার্ডসের কত পার্টিকেলস থাকবে কত কিউবিক ফিটে এবং তার কি আইএসও ডেজিগনেশন হবে, ইট ইজ ডেপিক্টেড হিয়ার, বাট দিস ইজ নট রিকোয়ার্ড ইন ইউর লেভেল। আমি দিয়ে রেখেছি বিকজ দিস ইজ ইন দ্য গাইডলাইন্স। আচ্ছা, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট বাচ্চাদের হতে পারে, তো বাচ্চাদের তোমাকে একটা ডেজিগনেটেড রুম করতে হবে, ইট ইজ কল্ড আ প্লে রুম। বাচ্চাদেরকে তার বাংলা সাহিত্যের ইতিহাস বই দিলে তারা পড়বে না বসে, তাদেরকে খেলনা দিতে হবে, প্লে রুম দিতে হবে, অ্যাক্টিভিটি করাতে হবে, আদারওয়াইজ ইউ উইল বি এবল টু হ্যান্ডেল দ্য কিডস। তো প্লে রুমেরও কিছু কিছু গাইডলাইন্স আছে। কি কি গাইডলাইন্স? সিম্পল, হ্যান্ড স্যানিটাইজ করতে হবে, হ্যান্ড ওয়াশ করতে হবে, or with the alcohol based hand rubs. Then you have to enter in the room or leave the room after doing the hand wash or the hand hygiene. কোনো বডি ফ্লুইড মানে যে 5টা মোমেন্টের হ্যান্ড হাইজিন হবে সেই 5টা মোমেন্ট তোমাকে মেনটেন করতে হবে, সোজা কথা। নেক্সট, কোনো ফুড মেটেরিয়ালস বাইরে থেকে এত এত খাবার নিয়ে আসছে বাচ্চার জন্য, সেগুলো অত অ্যালাউ করলে হবে না, বিকজ ফুড মেটেরিয়ালস এর মধ্যেও এই যে ফুড প্যাকেটস, তুমি তো সেটাকে স্টেরিলাইজ করার ভিতরে ঢোকাচ্ছ না, বাইরের এনভায়রনমেন্ট থেকে আসছে, দে মে ক্যারি অর্গানিজমস, দে মে ক্যারি ফাঙ্গাল স্পোর্স, তো দ্যাট হ্যাজ টু বি রেস্ট্রিক্টেড। ওয়াটার অ্যান্ড জুস শুড নট বি অ্যালাউড, সেখান থেকে একটা ফুড পয়জনিং কিংবা একটা ডায়রিয়ার গোছে কোনো হেপাটাইটিস এ ই হতে পারে। ওয়েট ফুডস আর নট অ্যালাউড ইনসাইড দ্য প্লে রুম, বিকজ ওয়েট মানেই সেখানে ইজ এ হারবারিং অফ অর্গানিজম অর ইনকিউবেশন অফ অর্গানিজমস, তো যেখানেই অর্গানিজম সেটাই বাদ দিয়ে দিতে হবে ফ্রম দ্য বিএমটি ইউনিট। ড্রাই ফুডস মে বি অ্যালাউড। কিছু কিছু রেস্ট্রিকশন আছে, যেমন যদি কোনো পেশেন্ট কিংবা চাইল্ডের রিসেন্ট পাস্ট ইনফেকশন অফ চিকেন পক্স থাকছে, কিংবা টিবি থাকছে, কিংবা কোনো রকম অ্যাডিনো ভাইরাস হিস্ট্রি থাকছে, কিংবা কোনো রকম রেসপিরেটরি ভাইরাস হিস্ট্রি থাকছে, দেন দ্যাট চিলড্রেন অর দ্যাট চাইল্ড শুড নট বি অ্যালাউড টু গো ইন্টু আদার প্লে রুম এরিয়াস। সেখানে তোমাকে একটা সেগ্রিগেশন করতে হবে, সেখানে তোমাকে একটা কন্টেইনমেন্ট করতে হবে, সো দ্যাট দ্য আদার পেশেন্টস আর নট এফেক্টেড। দ্যাট হ্যাজ টু বি টেকেন কেয়ার অফ। Cabinets, drawers, mops, dusters, all these things should be taken care of individually. Decorative plants, এই যে বলে এখন, আগে দেখবে সিনেমায় হসপিটালে কেউ ভর্তি আছে ফুল নিয়ে চলে গেল, দেখায় তো সিনেমায়, মহিলা শুয়ে আছে, নায়িকা শুয়ে আছে, চারিদিকে ফুল, দেখেছো তো তোমরা সবাই? হ্যাঁ, ওই সব আর হয় না। কেন হয় না বলো তো? আগে হয়তো হতো কোনো কালে,
ফুল ইজ নট অ্যালাউড ইন হসপিটাল, ফ্লাওয়ার্স, ওয়াই? অ্যালার্জেন তো বটেই, হতেই পারে, ছাতিম ফুল নিয়ে গেল কেউ, অ্যালার্জেন হবে না? গোটা হসপিটাল শুধু কাশতে শুরু করে দেবে, ঠিক আছে? ইয়েস, ফাঙ্গাল স্পোর্স, ঠিক আছে? প্ল্যান্ট যখন ডিকে হয় তখন দেয়ার আর অটোমেটিক্যালি ইনফেস্টেশন অফ ফাঙ্গাই, সেই ফাঙ্গাল স্পোরগুলো পেশেন্ট উইল বি এফেক্টেড, স্পেশালি দিস কাইন্ড অফ পেশেন্টস, তাই জন্য এটা নেওয়া হয় না, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা বলো তো, এই যে হসপিটালের মধ্যে আমরা দেখি এই পায়রা ঢুকে যাচ্ছে, এই চড়ুই পাখি ঢুকে যাচ্ছে, পাখি ঢুকতে কি আছে? হোয়াট কাইন্ড অফ ডিজিজ দ্যাট দ্য বার্ডস মে স্প্রেড? হ্যাঁ, প্যারোটের কি হয়? ওটাই তো জিজ্ঞেস করছি। সিট্টাকোসিস, সিট্টাকোসিস পড়েছো তো? কি ব্যাকটেরিয়াটার নাম কি? কিন্তু ডিজিজ বলছো, আমার ব্যাকটেরিয়াটা বলো। কিচ্ছু পড়াশোনা করছে না, ভুলে গেলে হবে না, মাইক্রোবায়োলজি ইজ ভেরি ভোলাটাইল। আচ্ছা, সারফেস, এই যে লেখাই আছে, নো প্ল্যান্টস অর ফ্লাওয়ার্স, নো প্লাস্টিসাইন, অনলি টয়েস, নো সফট টয়েস। বড় টেডি বিয়ার নিয়ে তুমি ঢুকতে পারবে না, দ্যাট ইজ নট রিকমেন্ডেড, ঠিক আছে? আচ্ছা, আইসোপ্রোপাইল অ্যালকোহল দিয়ে তোমার কম্পিউটার্স মনিটরস পরিষ্কার করতে হবে, না সারফেস ক্লিনিং। আচ্ছা, সারফেস ক্লিনিং কি করে করে হসপিটালের? মেঝে, দেওয়াল কি দিয়ে করে? ডিসইনফেক্টেন্টটা কি? ডোন্ট টেল মি ইটস হাইপোক্লোরাইড, কেউ করে না হাইপোক্লোরাইড দিয়ে। Quaternary ammonium compounds. The most commonly used disinfectant is a QAC, benzalkonium chloride, QAC. But benzalkonium chloride দিয়ে তুমি ওই ভেন্টিলেটরের মনিটর ক্লিন করতে পারবে না, নষ্ট হয়ে যাবে। কি দিয়ে ক্লিন করবে? অ্যালকোহল। কি অ্যালকোহল? আইসোপ্রোপাইল অ্যালকোহল। বুঝেছো? সো আই থিঙ্ক দিস ইজ মাই লাস্ট স্লাইড। এগুলো অলরেডি বলা হয়ে গেছে, নাথিং মোর টু সে। I think we have finished right in time. So see, these kind of things you will not see in all the hospitals. প্রত্যেকটা হসপিটাল কিন্তু বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করে না, বাট যদি কখনো you get the opportunity to work in a BMT setting, out of inquisitiveness, see their hospital protocol, especially যদি সেটা accredited hospital হয় for a BMT, see their hospital protocol. You will be mesmerized how beautifully it is managed. দিল্লিতে একটা বিএমটি ইউনিটে আমি কাজ করেছি 1 বছর, so I have seen how it is managed. The patients are coming in for transplant, they are doing the transplant, they are going home, there is so minimal risk of infection only because the hospital infection control and the environmental settings has to be perfect according to the guidelines. তবে কেন আলটিমেটলি পেশেন্ট ট্রিট করা মেন হচ্ছে পেশেন্টটাকে বাড়ি পাঠিয়ে দিতে পারলাম না, পেশেন্টটাকে ঠিক করে বাড়ি পাঠালাম এবং যাতে ফেরত না আসে, দ্যাট ইজ দ্য থিং দ্যাট ইউ হ্যাভ টু এনশিওর। না হলে কোয়ালিটি কেয়ার কি করে হবে? জাকুচি করে একটা সেলাই টেলাই করে বাড়ি পাঠিয়ে দিলাম, আবার দিন পরে সেলাই খুলে চলে এলো, দ্যাট ইজ নট আ কোয়ালিটি কেয়ার। নাও ইট ইজ আ হোলিস্টিক অ্যাপ্রোচ অফ হেলথ কেয়ার। হেলথ কেয়ারের এই যে ডায়াবেটিস ম্যানেজমেন্ট ইজ আ হোলিস্টিক অ্যাপ্রোচ, মানে you are not treating the diabetes only, you are treating the complications also with that, so that the complications doesn't develop. Science has reached up to this level that we are not treating a disease now, we are treating the disease and its associated symptoms আর যে complications হতে পারে, we are trying to prevent it. So এই holistic approach কে concentrate করতে গেলে you have to take care of the quality healthcare system, that is important. তাই জন্যই এত গাইডলাইন্স, এত রেকমেন্ডেশনস, এত কিছু কেন পড়তে হবে? ও দরকার নেই তো পড়া, এত গাইডলাইন পড়ে কি হবে? ইউকে গাইডলাইন তোমাকে বলছি, দিস আর স্ট্যান্ডার্ড গাইডলাইন্স। এটা এই কারণেই যে এই গাইডলাইন্স গুলো ফলো করলে দ্য পেশেন্ট উইল নট কাম ব্যাক টু ইউ উইথ ইনফেকশন, দ্যাট ইজ দ্য হোল মোটো অফ দ্য স্টাডি, আর কিছু।